আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ। ইতিমধ্যে সংসদের সরকার দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সকাল 11টায় সরকার দলীয় সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক শুরু হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বেলা ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে অধিবেশন। এছাড়াও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে। এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ও জাতীয় মানবাধিকার কমিশন আইন সহ কয়েকটি বিল উত্থাপন হতে পারে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয় 15 জুলাই। ওই অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট ছাড়াও একাধিক বিল পাশ হয়। গঠিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি সহ 5টি কমিটি। গুলশান, করাইল আর মহাখালী এই 3 বস্তির বহুতল ভবন ও অবকাঠামো নির্মাণে চীনের কাছে বাংলাদেশ 10,000 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অবকাঠামো নির্মাণে চীন আগ্রহী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ তারা একসাথে নয়, ধাপে ধাপে দেবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ও বিকল্প জ্বালানি ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুতেও বিনিয়োগ করতে চায় চীন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও ব্যবস্থাপনা সহ বেশ কিছু বিষয়ে বিনিয়োগে আগ্রহী চীন। রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। করাইল, সাততলা বস্তি এবং ভাসানটেক এই ব্যাপারে আমরা একটা প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের আবাসন ডেভেলপমেন্ট করে দেওয়ার জন্য আধুনিক আবাসন ব্যবস্থা যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি। এই আবাসন ব্যবস্থার আমাদের একটা প্রস্তাব বিআইডির মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তো সে ব্যাপারে মাননীয় মন্ত্রী রাষ্ট্রদূতকে ওই প্রস্তাবটি বিবেচনার জন্য উনি বলেছেন এবং প্রাথমিকভাবে তারা সম্মতি হয়েছে। আজ 12ই ভাদ্র, দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিক। প্রজন্ম থেকে প্রজন্মের অনুপ্রেরণা হয়ে তিনি বেঁচে আছেন বাংলা সাহিত্যের প্রাণে, বাঙালির সংস্কৃতির শেকড়ে। জাতীয় কবির 50তম মৃত্যুবার্ষিকে ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি শোষণ আর বৈষম্যের শেকল ভাঙার আহ্বান, ভালোবাসা আর মানবতা সুরে গড়া এক অনন্য কণ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা আর অগ্নিঝরা কথামালা যুগে যুগে জাগিয়ে তুলেছে বাঙালিকে। আমি মানি না কোনো আইন। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য সঙ্গীতের সেই আলোকবর্তিকা। তবে মৃত্যুর অর্ধ শতাব্দী পেরিয়েও তিনি আছেন জীবন্ত, আছেন চেতনায়। আমি বিদ্রোহী। নজরুলের 50তম মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে স্মরণ করা হয় বিদ্রোহী কবিকে। তার সৃষ্টকর্ম বিশ্বের কাছে পৌঁছাতে বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহ্বান জানান নজরুল প্রেমীরা। শুধু দুটো দিন না, আমরা প্রতিটা বছরে প্রতিটা দিনই আমাদের হৃদয়ে থাকে কবি। তিনি রূপায়ণ করতে পেরেছিলেন তার গল্প, উপন্যাস, কবিতা এবং গানের মাধ্যমে। শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণার উৎস কাজী নজরুল ইসলাম। যত পরেই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস। বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা শুধু নজরুল কথাই নয়, কাজেও দেখিয়েছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অবদান, সে অবদান স্বাধীনতাকামী মানুষ একজন, মুক্তিকামী মানুষ একজন, সাম্যের মানুষ একজন, একজন ন্যায় বিচারের মানুষ একজন, সেই ব্যাপারটি তার কাজের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর 50 বছর পেরিয়ে গেলেও প্রতিদিনই নজরুলের অদৃশ্য উপস্থিতি বাঙালির মনে। বিদ্রোহী কবিতায় আজও প্রেরণা হয়ে আছেন সাহসী উচ্চারণে, মানবতার বাণীতে আর ন্যায্যের লড়াইয়ে।
ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসে আজ। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি সেখানে থাকা আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, অধিবেশন সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? আজকে তৃতীয় অধিবেশন বসতে যাচ্ছে। সেই তৃতীয় অধিবেশনের পূর্বে সরকার দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন, তারা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বা সভাপতিত্বে বৈঠকে বসেছেন। আজকের বৈঠকের মূল বিষয়গুলো থাকবে মূলত সংসদের কার্যপ্রণালী নিয়ে, এই সংসদে বা এই অধিবেশনে কিভাবে আরও কার্যকরীভাবে কাজ করা যায় সেই বিষয়ে, বিল উত্থাপন সহ আরও অন্যান্য যে সংসদীয় এবং সমসাময়িক রাজনীতির বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই আলোচনা। এবং আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, বেলা 11টায় শুরু হওয়া যে বৈঠক, সে বৈঠকটি এখনও চলমান রয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে সংসদের পক্ষ থেকে যে বৈঠক শেষে বেলা 12:30টার দিকে জাতীয় সংসদের হুইপ তিনি গণমাধ্যমে কথা বলবেন এবং তিনি রাজনৈতিক এবং সংসদের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজকের যে অধিবেশনটি চলছে সেই অধিবেশনে আগামী যে বছরগুলো রয়েছে সেই বছরগুলোতে সরকারের যে কী ধরনের সরকারি পদক্ষেপ থাকবে সে বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং সংসদের যে আরও অন্যান্য যে কার্যপ্রণালীর যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা চলবে এবং সংসদীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে সরকারের যে আরও নতুন যে পদক্ষেপের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা থাকবে। এবং মোট কথা, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং গণতন্ত্র চর্চা অব্যাহত রাখতেই মূলত এই অধিবেশনের লক্ষ্য থাকবে এবং আলোচনারও যে এজেন্ডা সেটি মূলত এটি। তো এই ছিল সর্বশেষ। এতক্ষণ সংসদ ভবন থেকে জানছিলাম অধিবেশনের খবর। রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ এক ব্রিফিংয়ে ময়নাতদন্তের রিপোর্টের সূত্র ধরে কথা বলেন। তিনি বলেন, নিহত আগামী চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তীকে ধর্ষণের কোনো নমুনা পায়নি ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্তের সহযোগী ডোমের বক্তব্য উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, কোনো মানুষকে শ্বাসরোধ করে বা ফাঁস দিয়ে মৃত্যু হলে এ ধরনের আলামত পাওয়া যায় যা ধর্ষণ প্রমাণ করে না। ব্রিফিংয়ে গ্রেফতারকৃত আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাস আদালতে 164 ধারায় যে জবানবন্দি দিয়েছে তার অংশবিশেষ পাঠ করে শোনানো হয়। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। ঢাকা সিলেট মহাসড়কের সিলেট অংশে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত 6 মাসে মহাসড়কের সিলেট অংশে 185টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক ব্যক্তির। সড়কের সংস্কার কাজে ধীরগতি আর নজরদারির অভাবকেই দায়ী করা হচ্ছে এসব প্রাণহানির জন্য। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। 7 আগস্ট 2026 সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে 2টি বাসের সংঘর্ষে প্রাণ হারান 9 জন, আহত হন আরও অন্তত 20 জন। 22 আগস্ট 2026 কাছাকাছি এলাকাতে আরও একটি দুর্ঘটনা, এবার মৃত্যু 4 জনের, গুরুতর আহত 3 জন। সড়কপথে সিলেট ঢাকা যাতায়াতে এখন সময় লাগছে দ্বিগুণেরও বেশি। বিধ্বস্ত সড়কে গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা আর প্রাণহানির ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দেয় মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশার অবাধ বিচরণ। 7 ঘন্টা থাকার কথা স্টারিংয়ে, সেখানে চালক থাকছে প্রায় 17 থেকে 18 ঘন্টা। হঠাৎ করে মেইন রোডে একটা ব্যাটারি চালিত রিক্সা চলে আসে, তখন আমি ব্যাটারি চালিত রিক্সাকে বাঁচাতে গিয়ে আমি ডান দিকে মুন নিতে গিয়ে আমি আরেকটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে পড়ছি এবং রাস্তা সংস্কার না থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। 2021 সালে শুরু হওয়া সিলেট ঢাকা মহাসড়ক সম্প্রসারণের কাজ চলতি বছর শেষ হওয়ার কথা
কথা থাকলেও বাস্তবে কাজের অগ্রগতি 30%-এরও কম। জনবল সংকটে নিষিদ্ধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নেই যথেষ্ট নজরদারি। ড্রাইভার যারা আছেন তারা কিন্তু মহাসড়কের শৃঙ্খলা যেটা এইটা তারা একটু ব্রেক করতে চায়, মানতে চায় না। তারা ওভার স্পিডে চালাইতে চায়, তারা ওভারটেক করতে চায়। থ্রি হুইলার সংখ্যা এত বেড়ে গেছে, এটি সংখ্যা অনেক বেশি। এটি আসলে হাইওয়ে পুলিশের যে স্বল্প জনবল, স্বল্প লজিস্টিক, এটি দিয়ে কঠিন হচ্ছে। গত 6 মাসে সিলেট বিভাগের বিভিন্ন সড়কে 1.5 শতাধিক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় 2 শতাধিক মানুষের। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। খেলার খবর। নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্লাবন ও বন্যা ভূমিধসে জীবনহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা। নেপালের রাসুয়া জেলায় বিধ্বংসী আকস্মিক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি বিসিবি সভাপতি তামিম ইকবাল গভীর সমবেদনা জানিয়েছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের সঙ্গে সহানুভূতি প্রকাশ করেছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক তপু বর্মন, ফরওয়ার্ড রাকিব হোসেনরা প্রাণহানির ঘটনায় গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বুধবার পাহাড়ি এলাকায় বিশাল ভূমিধসের কারণে দেশটির নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ রয়েছেন বিদেশি পর্যটক সহ সহস্রাধিক মানুষ। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।